Hello to all my viewers. Again, I have come up with my video, but this video is going to be very different because here I will discuss some questions and answers from the chapter of learning, which is very important from the examination point of view. So, video start করার আগে please subscribe my channel, press the bell icon for the further notification. So, let's begin with the video. The first question, that is, what is learning? শিখন কাকে বলে? Okay. So there are many definitions, but I have chosen the very simple one যাতে মনে রাখতে সুবিধা হয়. So first one is Gates এর মতে learning is the modification of behavior through experience. তার মানে অভিজ্ঞতার দ্বারা যখন আমাদের আচরণের মধ্যে পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা শিখন বলতে পারি. Okay. So it's nothing but with the help of experience, when the modification of behavior takes place within a learner, that is known as a learning. আরেকটা definitions দেখো দেওয়া আছে, McGoek and Irion defines learning is the change in performance through condition of activity, practice and experience. তাহলে McGoek and Irion কি বলছে যে learning হচ্ছে পারফরমেন্স মানে হচ্ছে কার্য সম্পাদনের পরিবর্তন, যেটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? কিছু শর্ত আছে, থ্রু দ্য কন্ডিশন। সেই শর্তগুলো কি? কন্ডিশন অফ অ্যাক্টিভিটি, কার্যের দ্বারা, অনুশীলনের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা। ঠিক আছে, তার মানে কার্য, অনুশীলন, অভিজ্ঞতার দ্বারা যখন আমাদের কর্ম সম্পাদনের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারছি, সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য লার্নিং। ঠিক, এখানে কি বলছে? উইথ দ্য হেল্প অফ অ্যাক্টিভিটি, প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, when we bring changes in our performance, that is only a learning. So second question দেখো, describe the features of learning. So শিখনের বৈশিষ্ট্য কি? So first one is learning is a process and not a product. Learning কে আমরা কোনো product বলতে পারি না, it's a process. Why it's a process? Because it's a continuously step by step process থাকে, ধারাবাহিকভাবে এটা চলতে থাকছে। ঠিক আছে, কোনোদিনই learning শেষ হতে পারে না, so that's why it's a process. ঠিক আছে, শিখনকে আমরা প্রক্রিয়া বলতে পারি, কখনোই আমরা product বলতে পারি না, বিকজ প্রোডাক্ট যখনই হবে সেটা ওই মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে, ইট উইল গেট কমপ্লিট যখনই ওটা প্রোডাক্ট হবে, বাট when it's a process it will continue. Next, it brings changes in behavior. সবসময় আমাদের আচরণের মধ্যে পরিবর্তন আনবে। It's a goal oriented মানে সবসময় এর পেছনে একটা লক্ষ্য থাকবে। Whenever we are learning something, we need to perform something for that, মানে তার জন্যই আমরা পড়ছি, যখনই আমরা পড়বো তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকবে, there will be a specific objective, তার জন্যই আমরা কিন্তু পড়ছি। ঠিক আছে, and last হচ্ছে it's a universal, সার্বজনীন। we see learning all over। ঠিক আছে, সেটা প্রাইমারি লেভেলে দেখো, সেকেন্ডারি লেভেলে দেখো, কোনো কাজের ক্ষেত্রে দেখো, there also we involve ourselves in a process of learning, তাই জন্য learning is universal. So next question, what are the factors responsible for learning? এবার আমরা দেখব কোন ফ্যাক্টরস গুলো রেসপন্সিবল ফর লার্নিং। শিখনের যে ফ্যাক্টরস গুলো আছে, মানে ফ্যাক্টরস অফ লার্নিং ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস। দুটো ভাগে আমরা ফ্যাক্টরসকে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ দ্য ইন্টারনাল ফ্যাক্টর, যেটা আভ্যন্তরীণ বলা হচ্ছে, আভ্যন্তরীণ ফ্যাক্টর, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দি এক্সটার্নাল ফ্যাক্টর, যেটাকে বাহ্যিক ফ্যাক্টর বলা হচ্ছে। ঠিক আছে, সো উইদিন ইন্টারনাল ফ্যাক্টর আমরা কি কি দেখছি? ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার অফ দ্য লার্নার। সো একটা লার্নিং অ্যাকোয়ার করতে গেলে আমাকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দি রেডিনেস, অ্যান্ড আই শুড হ্যাভ আ উইল পাওয়ার, যে আমি করতে পারবো। ঠিক আছে, সো রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লার্নার। মোটিভেশন অফ দ্য লার্নারের মধ্যে একটা তাগিদ থাকবে সেই জ্ঞান অর্জন করা। ঠিক আছে, দেয়ার শুড বি আ সার্টেন অ্যামাউন্ট অফ ড্রাইভ উইদিন দ্য লার্নার। ঠিক আছে, দ্যাট আই উইল অ্যাকোয়ার দিস নলেজ। Next, ability of the learner. Learner should also have ability as well as capability. লার্নারের মধ্যে কিন্তু ক্ষমতাও থাকতে হবে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, অ্যাপটিটিউড, which involves ইন্টেলিজেন্স বুদ্ধি, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, অ্যাপটিটিউড হচ্ছে প্রবণতা। ঠিক আছে, অ্যান্ড দি হেলথ কন্ডিশন, স্বাস্থ্য। ঠিক আছে, হেলথ কন্ডিশনও, স্বাস্থ্যর দিক থেকেও তাকে সুস্থ থাকতে হবে। ইফ দ্য লার্নার ইজ হ্যাভিং ডিসেবিলিটি, ঠিক আছে, কোনো অক্ষমতা যদি থাকে, তাহলে সে শিখন অর্জন করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড সেকেন্ড যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এক্সটার্নাল, যেটাকে আমরা বাহ্যিক ফ্যাক্টর বলতে পারি। তো ফার্স্টেই দেখো দেওয়া আছে সুটেবল লার্নিং এনভায়রনমেন্ট। লার্নিং এনভায়রনমেন্ট, শিখন পরিবেশটা যদি সুটেবল না হয়, ওখানে যদি খুব চিল্লামিল্লি হয়, ফুল অফ নয়েজ, ল্যাক অফ
আই মিন ভেন্টিলেশন, লাইটনিং, ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো থাকে যদি, তাহলে ইট উইল এফেক্ট দি প্রসেস অফ লার্নিং। সো দ্যাটস ওয়াই লার্নিং এনভায়রনমেন্ট শুড বি সুটেবল, ঠিক আছে, শিখন পরিবেশটিকে উপযুক্ত হতে হবে। পার্সোনালিটি অফ দ্য টিচার, ঠিক আছে, শিক্ষকের ব্যক্তিত্ব ভালো হতে হবে, বিকজ ইফ দ্য টিচার ইজ নট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মেথড অ্যান্ড টেকনিক হোয়াইল টিচিং, ঠিক আছে, শিক্ষক যদি কোনো রকম ভাবে নজর না দেন যে আদৌ শিক্ষার্থীরা পড়ছে কি পড়ছে না, ঠিক আছে, টিচারের পার্সোনালিটির মধ্যে টিচার যদি সারাক্ষণ ধরো বকতে থাকে, দেন অলসো ইট উইল ডিজেনারেট দ্য ইন্টারেস্ট উইদিন আ লার্নার, ঠিক আছে, তাহলেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শিখন অর্জন করার সেই ক্ষমতা বা প্রেরণা কিন্তু থাকবে না, ইন্টারেস্টটাই থাকবে না। আর লাস্ট হচ্ছে টাইপস অফ লার্নিং মেটেরিয়াল, কি ধরনের লার্নিং মেটেরিয়াল, ঠিক আছে, শিখনের মধ্যে কি ধরনের আমরা মেটেরিয়ালের মধ্যে কন্টেন্ট, বিষয়বস্তু হতে পারে, ঠিক আছে, সে কন্টেন্টটা, বিষয়বস্তুটা কি সেই শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পড়ার উপযোগ্য কি উপযোগী নয়, তাহলে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য টাইপস অফ লার্নিং মেটেরিয়াল। দ্য কন্টেন্ট শুড বি suitable. If the subject matter is not relating with the student's age, ability, তাহলেও কিন্তু it can create a problem. নেক্সট হচ্ছে what do you mean by লার্নিং থিওরি, ঠিক আছে, লার্নিং থিওরি বা শিখন তত্ত্ব কাকে বলে? সো লার্নিং থিওরি আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল মানে ধারণা ভিত্তিক পরিকাঠামো বলা হচ্ছে, ঠিক আছে, ডেসক্রাইবিং হাউ নলেজ ইজ অ্যাবজর্বড, কি করে আমরা যে কোনো জ্ঞান শোষণ করতে পারছি, অ্যাবজর্ব করতে পারছি, প্রসেস করতে পারছি মানে প্রক্রিয়াকরণ করতে পারছি, রিটেন মানে সেটাকে আমরা সংরক্ষণ করতে পারছি যখন শিখন প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো দ্যাট ইজ হাউ নলেজ অ্যাকোয়ার্ড, চেঞ্জ অ্যান্ড রিটেন ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং। তাহলে শিখনের প্রক্রিয়া চলাকালীন আমরা সেই জ্ঞানটিকে কি করে অর্জন করছি, পরিবর্তন করছি এবং সংরক্ষণ করছি, দ্যাট only describe the learning theory. তাহলে learning theory is what? It's nothing but it's a structural framework. Conceptual framework মানে structural framework, মানে যেখানে একটা structure, we can see one kind of structure where we describe how we will absorb the knowledge, that means how we will acquire the knowledge, how we will process the knowledge. In the processing of knowledge, memories will take important role, ঠিক আছে, যেখানে short term long term memory will help in processing the knowledge, and retaining, তার মানে how we are retaining the knowledge that we have processed, how we are retaining that knowledge. So that is a learning theory. Next question, question number 5, what are the characteristics of learning theory? তো ফার্স্ট দেখো এখানে বলা হচ্ছে যে শিখন তত্ত্বের মধ্যে বৈশিষ্ট্য কি হবে, যে যে তত্ত্বটা আমরা ধরো নিয়েছি বা গ্রহণ করছি সেই তত্ত্বটা অবশ্যই ভেরিফাই হতে হবে, ভেরিফাই করতে হবে, ভেরিফাই না হলে কিন্তু আমরা সেটাকে বলতে পারি না। তাহলে ভেরিফাই কিসের দ্বারা করতে পারবো? কোনো অভিক্ষা বা টেস্টিং এর থ্রু দিয়ে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। whenever we are verifying those content as well as theory with the help of testing, তখনই সেটাকে আমরা কি বলতে পারি? we can refer it as a scientific process, তখনই সেটাকে আমরা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া বলতে পারি, ঠিক আছে। সেকেন্ড ওয়ান, ইট মাস্ট প্রেডিক্ট দ্য ফিউচার ইভেন্ট সাকসেসফুলি, তাহলে ভবিষ্যতে কি হতে পারে সেইগুলো কিন্তু অবশ্যই যেন প্রেডিক্ট করতে পারে, ঠিক আছে, সেগুলো যদি প্রেডিক্ট না করতে পারে তাহলে কিন্তু সেই থিওরিটাকে আমরা সায়েন্টিফিক থিওরি কখনোই বলতে পারি না। ইট শুড প্রেডিক্ট দ্য ফিউচার ইভেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে thirdly, its evidences must support by empirical data, তাহলে empirical মানে observable data, মানে যে ডেটাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেই ডেটাগুলো যেন সাপোর্ট করে, ঠিক আছে। it should have a empirical data, empirical data যখনই থাকবে এবং empirical dataর evidence যখন সেখানে প্রেজেন্ট করা হবে তখনই কিন্তু সেটাকে আমরা বলতে পারি learning theory and it's following a scientific process, ঠিক আছে। নেক্সট হচ্ছে what are the basic classification of learning theory? তো জেনারেলি দেখবে লার্নিং থিওরিকে বা শিখন তত্ত্বকে বিভিন্নভাবে বিভিন্নজন শ্রেণীকরণ করেছে, but this is the most general one. Generally we can classify learning theories into 3 types. শিখন তত্ত্বকে আমরা তিনটে ভাগে সাধারণভাবে শ্রেণীকরণ করতে পারি। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য বিহেভিয়ারিস্ট থিওরি, বিহেভিয়ারিস্ট থিওরি মানে আচরণগত তত্ত্ব, কগনিটিভিস্ট থিওরি প্রজ্ঞাগত তত্ত্ব, আচ্ছা, আর লাস্ট হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট থিওরি, যেটাকে হচ্ছে গঠনমূলক তত্ত্ব বলা হচ্ছে। Again we can also classify the
অ্যাজ অ্যাসোসিয়েশনিস্ট থিওরি। ঠিক আছে, অ্যাসোসিয়েশনিস্ট থিওরির মধ্যে কারা কারা পড়ছে? থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, হাল এরা পড়ছে। ফিল্ড থিওরির মধ্যে গেস্টল, কার্ট, টোলম্যান এরা পড়ছে। ঠিক আছে, তাহলে এই দু রকম ভাবে আমরা লার্নিং থিওরিকে ডিভাইড করতে পারি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ বিহেভিয়ারিজম, আচরণবাদ কাকে বলে? তো অ্যাডভেন্ট অফ বিহেভিয়ারিজম স্টার্টেড উইথ জন ব্রদার্স ওয়াটসন। তাহলে বিহেভিয়ারিজম বা আচরণবাদের আবির্ভাব ঘটেছিল জন ব্রদার্স ওয়াটসনের দ্বারা। তিনি তার একটি প্রকাশনার মাধ্যমে কিন্তু বিহেভিয়ারিজমের প্রতি বা আচরণবাদের প্রতি কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই প্রকাশনা বা আর্টিকেলটা বেরিয়েছিল 1913-এ। সেই প্রকাশনার নাম হচ্ছে সাইকোলজি থ্রু দ্য আইজ অফ বিহেভিয়ারিস্ট, যেখানে কি বলা হচ্ছে আচরণবাদ বলতে সেই সমস্ত অ্যাকশনস বা অ্যাক্টিভিটিস গুলোকে আমরা বলতে পারি। অ্যাকশনস বলতে কার্যাবলী গুলোকে বলতে পারি, যেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি, পরিমাপ করতে পারি এবং যেগুলো আমরা অ্যাসার্টেন করতে পারি, মানে যেগুলো আমরা জাজ করতে পারি, বিচার করতে পারি, সেগুলোকে আমরা বলতে পারি বিহেভিয়ারিজম। ঠিক আছে, তো বিহেভিয়ারিজম রেফার্স টু অল দোজ ভিজিবল বিহেভিয়ার, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, and when we can see those behavior সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, মেজার করতে পারবো, পরিমাপ করতে পারবো এবং জাজ করতে পারবো, বিচার করে। so that is the behaviorism. Next we are coming to the eighth question, that is how we can classify behaviorism. so behaviorism এর মধ্যে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, আচরণবাদকে আমরা কিভাবে শ্রেণীকরণ করতে পারি? so generally we can classify it into S2R theory with reinforcement, ঠিক আছে, আর S2R থিওরি উইদাউট রিএনফোর্সমেন্ট। দু ভাগে আমরা ক্লাসিফাই করছি আচরণবাদকে। একটা হচ্ছে S2R থিওরি রিএনফোর্সমেন্ট দ্বারা। ঠিক আছে, রিএনফোর্সমেন্ট আগেই বলা হয়েছিল যে শক্তিদায়ক প্রবলক বা শক্তিদায়ক বস্তু আমরা বলতে পারি, যেটার মাধ্যমে আমাদের কোনো আচরণ সম্পাদন করার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে বা সম্ভাবনা কমিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে রিএনফোর্সমেন্ট হচ্ছে সেই ধরনের বস্তু, শক্তিদায়ক বস্তু, যেটার মাধ্যমে কি হচ্ছে আমাদের আচরণ সম্পাদন করার সম্ভাবনা ইদার বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। so reinforcement is nothing. Reinforcement is a kind of stimulus which can increase the probability of performing any act or it can decrease the probability for performing any particular act. okay, so reinforcement এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থর্নডাইক, স্কিনার, হাল। অ্যান্ড উইদাউট রিএনফোর্সমেন্ট এর মধ্যে যেখানে রিএনফোর্সমেন্ট ইউজ করা হয়নি সেটা হচ্ছে প্যাভলভ, ওয়াটসন অ্যান্ড গত্রে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ কানেকশনিজম, কানেকশনিজম কাকে বলে? ঠিক আছে, সংযোজনবাদ কাকে বলে? সো উই অল নো দ্যাট থিওরি অফ কানেকশনিজম হ্যাজ বিন propounded by E.L. থর্নডাইক। সো থর্নডাইকের দ্বারাই কিন্তু সংযোজনবাদ তত্ত্বের আবিষ্কার ঘটেছিল। E.L. থর্নডাইককে আমরা সংযোজনবাদের প্রবক্তা বলতে পারি। বিকজ কেন বলা হচ্ছে? কারণ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেটা শুধুমাত্র ট্রায়াল অ্যান্ড এরর মানে প্রচেষ্টা ও ভুলের দ্বারাই সম্ভব হচ্ছে, এবং প্রচেষ্টা এবং ভুল করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে সে যে শেষে গিয়ে যে প্রতিক্রিয়া করছে সেই প্রতিক্রিয়াটা কিন্তু একেবারে সঠিক প্রতিক্রিয়া করছে। তাহলে এইটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হচ্ছে, যেটা একটা যান্ত্রিক প্রক্রিয়া, এবং এই ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কিন্তু স্টিমুলাস মানে উদ্দীপক এবং রেসপন্সের মধ্যে, প্রতিক্রিয়ার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারছি। ঠিক আছে, সো কানেকশনিজম is a process where we establish a bond between a stimulus and response, and this bond or relationship is being created through the process of trial and error, which is a mechanical process, and it actually help an individual to respond in his environment. ঠিক আছে, so next one is the major laws of Thorndike's theory. তাহলে থর্নডাইকের থিওরি বা থর্নডাইকের তত্ত্বের মধ্যে প্রধান সূত্রগুলো কি কি? তো ফার্স্ট এখানে বলা হচ্ছে ল অফ এফেক্ট। সো ল অফ এফেক্ট actually states when a modifiable connection can be made between stimulus and response and satisfaction, if it's being satisfaction then we should strengthen the bond. তাহলে এখানে কি বলা হচ্ছে? ল অফ এফেক্টের মধ্যে বলা হচ্ছে যদি আমরা পরিবর্তনশীল কোনো কানেকশন ফর্ম করতে পারি, ঠিক আছে, কার মধ্যে? স্টিমুলাস উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে, এবং এই সম্পর্কটা যদি সন্তোষজনক হয় তাহলে সেই বন্ডটাকে কিন্তু আমরা পরবর্তীকালে আবার
কন্টিনিউ করব, ঠিক আছে। কিন্তু সেই বন্ডটা যদি স্যাটিসফ্যাকশন না আনে, কোনো রকমভাবে যদি সন্তোষজনক আমাদের মধ্যে না আনে, ডিসস্যাটিসফ্যাকশন যদি আনে, তাহলে সেই সম্পর্কটাকে কিন্তু আমরা ভবিষ্যতে কখনোই কন্টিনিউ করব না। নেক্সট হচ্ছে ল অফ এক্সারসাইজ। সো ল অফ এক্সারসাইজের মধ্যে দেখো এখানে দুটো দেওয়া আছে, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ। তাহলে এখানেও একই কথাই বলা হচ্ছে, frequently a modifiable connection is made between stimulus and response, the stronger the connection will be। ঠিক আছে, যত আমরা স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে যে কানেকশনটা বারবার ইউজ করব, তখন সেই জিনিসটার মধ্যে গিয়ে বন্ডটা স্ট্রং হবে। এবার যতবার আমরা সেটাকে ইউজ করবো বন্ড স্ট্রং হচ্ছে, কিন্তু যত কম ইউজ করবো তখন কি হচ্ছে, ডিসইউজ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা ব্যবহার করছি না, তখন বন্ডটা কি হবে, ভেঙে যাবে ধীরে ধীরে। ওকে, so law of exercise is nothing when the bond between stimulus and response is being continued, so the bond become a strong one, so that is the law of use। And when the bond between stimulus and response যদি সেটাকে আমরা বারবার ইউজ না করি, when we are not using it frequently, then it will break the bond, so that is the law of disuse। নেক্সট হচ্ছে ল অফ রেডিনেস। সো ল অফ রেডিনেস এর মধ্যে কি বলছে, যখন আমরা প্রস্তুত থাকবে, যখন লার্নার্সরা প্রস্তুত থাকবে, তখন যদি আমরা কোনো শিখন কার্য সম্পাদন করি, তাহলে সেইটা কি হবে, সন্তোষজনক হবে, ঠিক আছে। আর যদি আমরা রেডিনেস না থাকি, ঠিক আছে, আমরা যদি প্রস্তুত না থাকি, মানসিক দিক থেকে শারীরিক দিকে যদি প্রস্তুত না থাকি, তাহলে সেটা কখনোই কিন্তু সন্তোষজনক হবে না। মানে সেই বন্ডটা অ্যাকচুয়ালি কি হবে, সেই বন্ডটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছু শিখতে পারবো না, বিকজ উই আর নট রেডি টু লার্ন। ঠিক আছে, তাহলে লার্নার মাস্ট সেট রেডি টু অ্যাক্ট সার্টেন অ্যাক্টিভিটি। ঠিক আছে, নেক্সট ওয়ান কি বলছে, what are the minor laws of Thorndike theory। থর্নডাইকের তত্ত্বে আমরা কিছু মাইনর লজ, মানে প্রধান সূত্রতে দেখলাম, কিন্তু যেগুলো গৌণ সূত্র, সেকেন্ডারি লজ যেটাকে বলা হয়, সো দোজ সেকেন্ডারি লজ গুলো কোনগুলো, মাল্টিপল রেসপন্স এখানে বলা হচ্ছে। মাল্টিপল রেসপন্সের মধ্যে কি বলছে, an individual or animal makes many responses to same situation before attempting the right response। মানে অনেক ব্যক্তি বা প্রাণী এখানে কি করবে, অনেকগুলো প্রতিক্রিয়া করবে সঠিক প্রতিক্রিয়াটা করার পূর্বে, সো দ্যাট ইজ আ মাল্টিপল রেসপন্স। নেক্সট হচ্ছে ল অফ মেন্টাল সেট। মেন্টাল সেট স্টেট দ্যাট predisposition to act in a given way, for example, or for learning to occur, positive mental set in pupil is an essential। তার মানে পজিটিভিটি আমাদের মধ্যে রাখতে হবে, ইতিবাচক মনোভাব রাখতে হবে, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারবো, মানসিক দিক থেকে কিন্তু পজিটিভিটি রাখতে হবে। নেক্সট হচ্ছে পার্শিয়াল অ্যাক্টিভিটি। লার্নার ইজ কেপেবল ফর সিলেক্টিং দ্য ইম্পর্টেন্ট ফ্রম দ্য ইররেলিভেন্ট এলিমেন্ট। যতগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে তার মধ্যে থেকে যেটা প্রয়োজনীয় সেটাকে যখন আমরা নির্বাচন করতে পারছি, সো দ্যাট ইজ দি ল অফ partial activity। Next হচ্ছে law of analogy। So when an individual is faced with new situation to which he has no natural learned response, he respond to the new situation as he did in the previous similar situation। মানে law of analogy তে কি বলছে, আগে ধরো একই সিচুয়েশনে যদি কোনো ব্যক্তি সম্মুখীন হয়, তাহলে আগে যেভাবে সে প্রতিক্রিয়া করেছে, তাহলে সেম প্রতিক্রিয়াটা কিন্তু পরিস্থিতি ভিত্তিতে একইভাবেই করবে, যদি দুটো পরিস্থিতি একরকম হয়। আর লাস্ট হচ্ছে অ্যাসোসিয়েটিভ শিফটিং। এখানে কি বলছে, a response may be shifted from one situation to another which is presented at the same time। যদি একই সময় একই পরিস্থিতি প্রস্তুত থাকে ব্যক্তির সামনে, তাহলে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে সেটা কি করা যেতে পারে, স্থানান্তর করা যেতে পারে, বা শিফট করা যেতে পারে, বা সঞ্চালন করা যেতে পারে। ওকে, so what is cognitivism? The founder of cognitivism is Noam Chomsky, who was an American linguist, and cognitivism is the study of cognition, which is a mental process where what we do a kind of perceiving with information, thinking with those information, we do problem solve with those information। Okay, so learners plays an important role because learner acquires those information, then he understand those information, and after that he starts processing with those information। So here learner actually doesn't perform any observable act। Okay, so these actually happens in our mental processes, so these are all internal processes। সো কগনিটিভিজম বা প্রজ্ঞাবাদ কাকে বলা হচ্ছে, প্রজ্ঞাবাদের প্রবক্তা ছিলেন নম চমস্কি। তিনি একজন আমেরিকান ভাষাবিদ ছিলেন,
তিনি বলেছেন যে বা কগনিটিভিজমকে আমরা বলতে পারি যে এটা স্টাডি অফ কগনিশন, মানে প্রজ্ঞার অধ্যয়ন। প্রজ্ঞা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া যেখানে তথ্য যে আমরা অর্জন করছি সেই তথ্যগুলোকে নিয়ে আমরা প্রত্যক্ষণ করছি, চিন্তন করছি, মনে করার প্রচেষ্টা করছি, প্রবলেম সলভিং করছি, ঠিক আছে? তো এই কাজগুলো করছি, ঠিক আছে? এখানে আমরা পর্যবেক্ষণীয় আচরণ নিয়ে কিচ্ছু করি না, আমরা যাবতীয় যা করি সবই মানসিক দিক থেকে করি। লাস্ট হচ্ছে হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম, গঠনবাদ কাকে বলে? সো জিন পিয়াজে ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডার অফ কগনিটিভিজম। জিন পিয়াজেকে আমরা মেনলি এখানে প্রবক্তা বলতে পারি গঠনবাদের। সো হি সেড দ্যাট ইন্ডিভিজুয়াল প্রডিউস নলেজ অ্যান্ড ফর্ম মিনিং বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্সেস। তাহলে ইন্ডিভিজুয়াল কি করছে? এখানে নলেজ প্রডিউস করছে, জ্ঞান কি উৎপাদন করছে, এই জ্ঞান উৎপাদনের মাধ্যমে অর্থ সেখানে গঠন করছে, সেই অর্থ গঠনের ক্ষেত্রে তার অভিজ্ঞতা সেখানে কাজ করছে। সো ইচ অফ আস ক্রিয়েটস আ মেন্টাল মডেল। তাহলে এখানে আমরা মানসিক প্রতিরূপ একটা তৈরি করছি, which মেক সেন্স অফ আওয়ার এক্সপিরিয়েন্স। তাই সেগুলো সবই কিন্তু ঘটছে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। তাহলে এখানে বেসিক্যালি কি কনস্ট্রাক্ট করছি, কি কনস্ট্রাক্ট করছি? পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে বর্তমান যে জ্ঞানের আছে সেই দুটো জ্ঞানকে আমরা কি করছি? কানেক্ট করছি। সো দ্যাট ইজ দি কনস্ট্রাকটিভিজম। আর এগুলো সবই ঘটছে কিন্তু আমাদের অভিজ্ঞতার মাধ্যমে। ওকে, hope that the series was interesting for you. More series will come in future. সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রেস দ্য বেল আইকন and share with others, because the more you will share, the more you will gain experiences. Okay, so thank you.